উভয় পাশে কিন্তু বিজিবি এবং বিএসএফ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া যেটি বলছিলেন যে বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পতাকা বৈঠকের মাধ্যমে এবং এই বিষয়টি তারা খতিয়ে দেখছে ব্যবস্থা গ্রহণের জন্য, এবং সীমান্তে যে গ্রেনেড বিস্ফোরণ বা সাউন্ড গ্রেনেড যে বিস্ফোরণ এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলছে। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জুয়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের দায়িত্ব নিতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খাদ্য, বাসস্থান, নিরাপত্তা সহ সব চাহিদা পূরণে উদ্যোগ নেওয়া হবে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা। অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। ইরান রাশিয়া ঐতিহাসিক চুক্তি সম্পন্ন। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে একসাথে কাজ করবে তেহরান, মস্কো। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। যুদ্ধবিধ্বস্ত গাজার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। উপত্যকার পুনর্গঠন এবং বাসিন্দাদের খাদ্য, বাসস্থান, নিরাপত্তা সহ বিভিন্ন চাহিদা পূরণে কাজ করতে আগ্রহী আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই জোট সরকার, এমনটি জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার বলতে এই স্যুপ, তাও মিলছে দীর্ঘ অপেক্ষার পর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর এই স্যুপ মিলেছে, আর সবার মতো আমাদেরও খাবার নেই, পানি নেই। 15 মাসের ইসরায়েলি তাণ্ডবে গাজা কার্যত পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,36,000 ঘরবাড়ি। রক্ষা পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, কবরস্থান, কিছুই। উপত্যকা জুড়ে জমা হয়েছে 4 কোটি টন ধ্বংসস্তূপের, যা পুরোপুরি অপসারণে লেগে যাবে 1 দশকেরও বেশি সময়। উপত্যকায় নেই খাবার, পানি কিংবা ওষুধের ব্যবস্থা। বিলীন হয়ে গেছে ড্রেনেজ সিস্টেম। বেঁচে থাকার জন্য গাজায় আর কোনো নাগরিক সুবিধাই অবশিষ্ট নেই। এ অবস্থায় নতুন ঘোষণা এলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফ থেকে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়, গাজার দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত আছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনা, পানি ও বিদ্যুতের মতো পরিষেবা চালুসহ বাসস্থান নির্মাণের মতো কাজে নেতৃত্ব দেবে পিএ। দীর্ঘদিন ধরে গাজার প্রশাসন নিয়ন্ত্রণ করছে হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এমন প্রস্তাবে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি স্বাধীনতাকামী সংগঠনটির তরফ থেকে। এদিকে দীর্ঘ বিবাদের পর অবশেষে নিজেদের মধ্যে সংঘাত বন্ধে সম্মত হয়েছে পিএ এবং জেনিন ব্রিগেড। এই ইস্যুতে সমঝোতা চুক্তি করেছে দুপক্ষই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বুধবার হামাস ইসরায়েল চুক্তির পর এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। খান ইউনিসে ব্যাপক হামলা চালানো হয়েছে। দূর থেকেও দীর্ঘ সময় কালো ধোঁয়া গেছে, অঞ্চলটিতে ধোঁয়া দেখা গেছে এবং কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে সেনারা। কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এই চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় আছে ফিলিস্তিনিরা। এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি, তাই অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় 15 মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে 46,700-র বেশি মানুষের, আর বাস্তুচ্যুত 22 লাখ বাসিন্দা। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলি কারাগার থেকে 737 ফিলিস্তিনি বন্দী ছাড়া পাচ্ছেন। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের তালিকা প্রকাশও করেছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়। প্রথম দিন ছাড়া পেতে যাচ্ছে 95 ফিলিস্তিনি বন্দী, যাদের বেশিরভাগই নারী। আর ওই প্রকাশিত তালিকা অনুযায়ী রোববার ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 69 জন নারী, 16 পুরুষ ও 10 কিশোর। এ দফায় মুক্তি পেতে যাওয়া সবচেয়ে কম বয়সী বন্দির বয়স 16 বছর। মুক্তি পেতে যাচ্ছেন আলোচিত ফিলিস্তিনি রাজনীতিবিদ খালিদ আজহার। 95 জনের মধ্যে মাত্র 7 জন 2023 সালের 7 অক্টোবরের আগে গ্রেফতার হয়েছিলেন। বাকিরা এই আগ্রাসন শুরুর পর আটক হন। অনেকেই কোনো অভিযোগ ছাড়াই বন্দি জীবন কাটাচ্ছেন।
হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পর এখন কারামুক্ত হওয়ার আশায় ফিলিস্তিনি বন্দীরা। চুক্তির প্রথম ধাপে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার স্বাদ পেতে যাচ্ছেন 7 শতাধিক ফিলিস্তিনি। তবে এই অনিশ্চয়তায়ও আরও হাজার হাজার কারাবন্দির ভাগ্য। এরই মধ্যে রয়েছে মারওয়ান বারঘুতি, আবদুল্লাহ বারঘুতির মতো আলোচিত স্বাধীনতাকামীরা। কয়েক দশক ধরে ইসরায়েলে বন্দী এসব ফিলিস্তিনির কারো কারো সাজা হয়েছে কয়েক হাজার বছরের বেশি। সন্তানের অপেক্ষায় দিন গুনছেন নাসের আতায়া। দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী 18 বছর বয়সী ছেলে ওসামা আতায়া। যুদ্ধবিরতি চুক্তির আওতায় যে কয়জন মুক্তি পাচ্ছে তাদের মধ্যে আছে এই তরুণও। নাছেরের মতো আরো শত শত ফিলিস্তিনির স্বজন বছরের পর বছর ইসরায়েলি কারাগারে কাটাচ্ছে বন্দি জীবন। প্যালেস্টিনিয়ান কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স ও প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্য মতে 2023 সালের 7 অক্টোবরের আগে থেকেই 10,400 ফিলিস্তিনি বন্দী রয়েছে। গত 15 মাসেও গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে রয়েছে বেশ কয়েকজন আলোচিত নামও। কারো কারো সাজা হয়েছে কয়েক হাজার বছর পর্যন্ত। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের আলোচিত বোমা বিশেষজ্ঞ আবদুল্লাহ বারঘুতি 2 দশকেরও বেশি সময় ধরে বন্দী ইসরায়েলের কারাগারে। 2004 সালে তাকে 67টি যাবজ্জীবনের শাস্তি দেয়া হয়। ইসরায়েলের ইতিহাসে তো বটেই, ধারণা করা হয় মানব ইতিহাসেরও দীর্ঘতম সাজা এটি। ইসরায়েলের কাছে বন্দী থাকা আরেক আলোচিত নাম ইব্রাহিম হামাদ। 8 বছর ওয়ান্টেড লিস্টে থাকার পর 2006 সালে আটক হন তিনি। তার উপর রয়েছে 54টি যাবজ্জীবন সাজার খড়ক। হামাস নেতা নায়েল বারঘুতি জীবনের 44 বছর কাটিয়েছেন ইসরায়েলি কারাগারে। 1978 সালে গ্রেফতার হওয়ার পর 2011 সালে বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পেয়েছিলেন। 2014 সালে আবারও আটক করা হয় নায়েলকে। ইসরায়েলি কারাগারে তার চেয়ে বেশি দিন বন্দি থাকতে হয়নি আর কাউকেই। 48টি যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে কারাভোগ করছেন হাসান সালামা। এছাড়া হামাস নেতা মোহাম্মদ আরমানকে 36টি, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাতকে 30টি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের কাছে নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত মারওয়ান বারঘুতির ওপর রয়েছে 5টি যাবজ্জীবন সাজার খড়ক। 2002 সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী এই নেতাকে ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রেসিডেন্টও ভাবা হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের হয়ে সাফাই গাইতে গিয়ে বিদায় বেলায় বারবারই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে। এবার সাংবাদিকদের আক্রমণাত্মক প্রশ্নে আরেক দফা নাস্তানাবুদ হয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ইসরায়েলের দালাল আখ্যা দেওয়া হয় তার পরিবারের সদস্যদেরও। Good morning, everyone. আগামী সোমবার দায়িত্ব ছাড়তে হবে অ্যান্টনি ব্লিনকেনকে। এর ঠিক 4 দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। তবে সেই অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি ব্লিনকেনের জন্য। গাজা যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে সাফাই গাইতে গিয়ে একের পর এক সাংবাদিকের তোপের মুখে পড়েছেন তিনি। অবশ্য প্রশ্ন করা সাংবাদিকদের জোর করে বের করে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় নির্মম আগ্রাসনের পর ইসরায়েলকে অন্ধ সমর্থন দেয়ায় ব্লিনকেনকেও অপরাধী আখ্যা দেন সাংবাদিক স্যাম হুসেইন। প্রশ্ন ছোড়েন কেন তিনি হেগের আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছেন না। সে সময় তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা। এতে আরও ক্ষেপে যান সাংবাদিক স্যাম। একের পর এক প্রশ্ন ছুটতে থাকলে রীতিমতো তাকে পাজাকোলা করে তুলে বাইরে নিয়ে যাওয়া হয়। ঘটনার এখানেই শেষ নয়। আরেক সংবাদকর্মী তো ব্লিনকেনের শ্বশুর ও দাদাকে আখ্যা দেন ইসরায়েলের দালাল। তাকেও বের করে দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সাংবাদিকদের সাথে এমন আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। সমালোচনা করেছে অন্যান্য আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো। এর আগে গত মঙ্গলবারও ওয়াশিংটন আটলান্টিক কাউন্সিলের আয়োজনে গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন ব্লিনকেন। তাকে যুদ্ধাপরাধী, গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান ফিলিস্তিনপন্থীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেসের ভেতরে। তীব্র ঠান্ডার কারণে ইনডোর আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন। মার্কিন আবহাওয়া বিভাগের পূর্বাভাস 20 জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিন -11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ওয়াশিংটনে। একই সাথে তীব্র বাতাস থাকবে, আর তাই ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি হল রুমে মূল আনুষ্ঠানিকতা হবে। আর সেখানেই শপথ গ্রহণ এবং উদ্বোধনী ভাষণ দেবেন ট্রাম্প। ট্রাম্পের অভিষেক উপলক্ষে প্যারেডও হবে ইনডোরে, আর ক্যাপিটাল ওয়ান এরিনায় হবে আয়োজন। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মূল অভিযুক্ত অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার সাজা ঘোষণা করা হবে। শনিবার সকালে শিয়ালদহ আদালতে হাজির করা হয় আসামি সঞ্জয় রায়কে। এ সময় পুরো আদালত চত্বরে কড়া নিরাপত্তা নেওয়া হয়। আদালত জানায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর্যাপ্ত প্রমাণ রয়েছে আদালতের কাছে। গেল বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আরজিকর হাসপাতালের সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। ভারতের অন্যান্য রাজ্যেও তোলপাড় শুরু হয়। দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের। ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার পদধারী সঞ্জয় রায়েরও। আর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়। তেহরানের সুপ্রিম কোর্টের সামনে আততায়ীর গুলিতে 2 বিচারক নিহত হয়েছেন। শনিবার দেশটির সর্বোচ্চ আদালতের সামনে এই ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের 3 বিচারককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আয়াতুল্লাহ মোহাম্মদ মুগখিসে ও আলী রাজিনী নামের 2 বিচারক। অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন এক বিচারকের দেহরক্ষীও। গুলি চালানোর পর সেই হামলাকারী আত্মহত্যা করে। হামলার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে কাজ করবে রাশিয়া, ইরান। সামরিক ও নিরাপত্তা হুমকি মোকাবেলায় পরস্পরের পাশে থাকবে মস্কো, তেহরান। শুক্রবার 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি 2 দেশই স্বাক্ষর করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরেই এই সমঝোতা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেশকিয়ানের প্রথম মস্কো সফর। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হয় পেজেশকিয়ানের। আলোচনার পর 20 বছর মেয়াদী চুক্তিও হয় 2 দেশের মধ্যে। প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি, বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয় এতে। চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট। এই চুক্তিকে 2 দেশের সম্পর্কের নতুন অধ্যায় আখ্যা দেন পেজেশকিয়ান। গুরুত্বপূর্ণ পারস্পরিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের রূপরেখা এই চুক্তি, এমন মন্তব্য করেন পুতিন। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একসাথে কাজ করার কথাও বলেন তিনি। গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের একটি রূপরেখা এই চুক্তি। রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ খাতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি আমরা। বহির্বিশ্বের চাপ ও আধিপত্যের চর্চা, অযৌক্তিক ও উদ্দেশ্যমূলক নিষেধাজ্ঞাকে একসাথে প্রতিহত করব। ইরান ও রাশিয়ার সম্পর্কে নতুন একটি অধ্যায় উন্মোচিত হলো, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায়। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হয়েছে এই চুক্তি। অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাধাগুলো দূর করতে একসাথে কাজ করব। পশ্চিমাদেরও উচিত অন্য দেশের নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। ইউক্রেনে পুরোদস্তুর অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা রয়েছে এমন দেশগুলো যেমন ইরান, চীন, উত্তর কোরিয়া ও বেলারুশের সাথে সম্পর্ক জোরদারে কাজ করছে রাশিয়া। তেহরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন ও স্বল্পপাল্লার মিসাইল সরবরাহের অভিযোগ উঠেছে আগেই। এবার 2 দেশের নতুন চুক্তি যে পশ্চিমাদের উদ্বেগের কারণ হবে তা অনুমেয়ই। যদিও মস্কো ও তেহরানের দাবি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় লক্ষ্য, অন্য কোনো দেশের বিরোধিতা নয়। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। ইউক্রেনের বিভিন্ন স্থানে গুচ্ছ বোমা ছুঁড়ে হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মস্কো জানায়, গত 1 সপ্তাহে অন্তত এটি ক্লাস্টার হামলা বলেই চালিয়েছে তারা, এবং পাশাপাশি দোনেৎস্ক ও খার্কিভের 7টি বসতিরও নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া কুরস্ক, ইউক্রেনের দখল 63% এলাকাও
পুনরুদ্ধারের দাবি করেছে দেশটি। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে রাশিয়ার কমান্ড পোস্ট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে। শুক্রবার ফ্রন্ট লাইনে মোট 97টি লড়াই হয়েছে বলে কিয়েভ জানিয়েছে। ভয়াবহ আগুনের কবলে ক্যালিফোর্নিয়ার মন্টেরি কাউন্টির একটি বিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার হঠাৎ করেই আগুন ধরে যায় কেন্দ্রটির জ্বালানি সংরক্ষণাগারে। আরও বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা এড়াতে নিরাপদে সরানো হয়েছে আশপাশের এলাকার 1700 বাসিন্দাকে। কর্তৃপক্ষ জানায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি, আর আগুন লাগার কারণ অনুসন্ধানেও তদন্ত চলছে। প্রাকৃতিক জ্বালানি সংরক্ষণাগার ও লিথিয়াম ব্যাটারি মজুদের জন্য পরিচিত এই মস ল্যান্ডিং পাওয়ার প্ল্যান্ট। লেবাননের সরকার গঠন প্রক্রিয়ায় সহায়তা করতে বৈরুত পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটির রাজনৈতিক অচলাবস্থা ভাঙতে গেল নভেম্বরে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝেই এই সমঝোতা হয়। গুরুত্বপূর্ণ এই চুক্তির পর লেবাননে চলছে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় লেবাননের নতুন সরকার গঠন প্রক্রিয়ায় সাহায্য করতে শুক্রবার বৈরুতে পৌঁছেন ফরাসি প্রেসিডেন্ট। এই সফরে গুরুত্বপূর্ণ কূটনীতিকদের সাথে বৈঠকের ফাঁকেই বৈরুতের বিভিন্ন স্থানেও তিনি ভ্রমণ করেন। এ সময় বৈরুতের বিভিন্ন সড়কে ঘুরে লেবাননের জনপ্রিয় খাবারের স্বাদ নেন ম্যাক্রন। মেক্সিকোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি শপিং মল। বৃহস্পতিবার মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের কুলিয়াকান শহরে এই দুর্ঘটনা হয় এবং আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কর্তৃপক্ষ নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্ত শেষে জানানো হয় পাশের একটি ভবনের ঝালাইয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে সেখান থেকেই বিচ্ছুরিত স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্রাজিলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এক শিশু এবং হেলিকপ্টারের পাইলট বেঁচে যায়। দুর্ঘটনায় নিহত আন্দ্রে ফেল্টম্যান বিগ ব্রাজিল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও। তার সাথে ছিলেন স্ত্রী জুলিয়ানা আলভেস ফেল্টম্যান ও 12 বছর বয়সী কন্যা। সাও পাওলো থেকে আমেরিকানা যাওয়ার পথেই কাইরাস এলাকার একটি ঘন জঙ্গলে ওই উড়োযানটি বিধ্বস্ত হয়। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যম জানায় বেঁচে যাওয়া 2 জন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো একদিন ওই ঘন জঙ্গলে আটকে ছিলেন। পরে শুক্রবার তাদের উদ্ধার করা হয়। এই ছিল যেমন আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে, সাথে আছি আমি নাবিলা সোহার। আম গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় বোমা বিস্ফোরণে 5 বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর বিজিবি বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তের উভয় পাশে। স্থানীয়দের অভিযোগ, সকালে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী বাসিন্দারা। আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি জওয়ান এবং কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় টিয়ার শেল ও বোমা ছোড়ে বিএসএফ। বিস্ফোরণে আহত হয় 5 বাংলাদেশি। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে পিছু হটে বিএসএফ সদস্যরা। ঘটনার পর থেকে বিরাজ করছে উত্তেজনা। দুপাশেই সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা। এই বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, আপনি আগের নিউজে জানাচ্ছিলেন যে সেখানে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এখন সেখানকার কি অবস্থা আর আহতদের সবশেষ কি পরিস্থিতি জানাবেন?
সোহার, এখনো চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে অবস্থাটা ছিল, উত্তেজনকর অবস্থা, অর্থাৎ থমথমে অবস্থা, সেই অবস্থায় আছে। নতুন করে সমস্যার আর সমাধান তেমনটা একটা হয়নি। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম জাকারিয়া যেটি সাংবাদিকদের জানাচ্ছিলেন যে এ বিষয়ে ব্যাটালিয়ন পর্যায়ে তাদের পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ সেখানে কিন্তু আজকের এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এইটি যে ভারতীয় নাগরিকরা তাদের মানে একটা কৌশলের হিসাবে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে বাংলাদেশের ভূমিতে এসে যে আম গাছগুলো কর্তন করেছে এবং বাংলাদেশের যারা নাগরিক তারাকে যে আহত করেছে 5 জন, এক্ষেত্রে বোঝা যায় বা স্থানীয়রা যেটা বলছিলেন যে এটি একটি উস্কানিমূলক কর্মকাণ্ড। এই ধরনের কর্মকাণ্ড আসলে সীমান্ত পরিস্থিতিকে দিনকে দিন নিয়ে যাবে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজকে বড় ধরনের দুর্ঘটনা বা সংঘাত থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্ত রক্ষা পেয়েছে। কারণ বিজেপি কিন্তু বাংলাদেশের যারা ক্ষুব্ধ নাগরিক ছিলেন, যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তারা কিন্তু এক পর্যায়ে তাদের সাথে মানে মারামারিতে লিপ্ত হওয়ার চেষ্টা করছিলেন। বিজেপি তাদেরকে কিন্তু সরিয়ে দেয়। কিন্তু বিএসএফ এর অভিযোগ, বিএসএফ এর বিরুদ্ধে যেটি অভিযোগ সেটি হচ্ছে তারা কিন্তু বিএসএফ তাদের ভারতীয় নাগরিকদের কিন্তু সহায়তা করে বাংলাদেশের নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালানোকে কেন্দ্র করে কিন্তু সীমান্তে বোমা বিস্ফোরণ করা হয়েছে। তো বিজেপি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে বোমা বিস্ফোরণ ছিল না, সেটি ছিল সাউন্ড গ্রেনেড। বিএসএফ সাউন্ড গ্রেনেড গুলো নিক্ষেপ করেছেন, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এই ধরনের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা কিন্তু অত্যন্ত বেআইনি কাজ বলছেন বিজিবি। এই ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য এখনো উভয় সীমান্তে কিন্তু বিএসএফ এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে। আর আহতদের যে বিষয়টি বলছিলেন, তারা বিভিন্ন স্থানে কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন, অনেকে হাসপাতালেও ভর্তি হয়েছেন। একজনের কানের মধ্যে মানে দেশীয় হাসুয়া দিয়ে কিন্তু আঘাত করা হয়েছে এবং বাচ্চাটি কিন্তু গুরুতর আহত ছিল। এবং আমি নিজেই দেখেছি একজনকে কিন্তু চোখে পাথর এবং আঘাতের চিহ্ন ছিল, যাকে কিন্তু কয়েকজন হাত দিয়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে যাচ্ছিল। তো এই ক্ষতিগ্রস্ত যেটা বলতে চাই সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের নাগরিক তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকদের আক্রমণে। এবং বিগত কয়েকদিন ধরে কিন্তু পার্শ্ববর্তী চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে করে কিন্তু উত্তেজনা চলছিল। সেই অবস্থায় যখন আজকের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতীয় নাগরিকরা বিএসএফ এর সহযোগিতায় করেছেন, এটি বাংলাদেশের নাগরিকরা ভালোভাবে গ্রহণ করেনি, তারা প্রতিবাদ জানিয়েছেন। জুয়েল, সবশেষ অবস্থা জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। গণ অভ্যুত্থানে শহীদ রিকশা চালক স্মাইলের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসক, নার্স ও নিরাপত্তা প্রহরী সহ 5 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত 19 জুলাই রামপুরায় হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত স্মাইলের 3টি ভিডিও ক্লিপ এসেছে যমুনা নিউজের হাতে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ছবি, তাতে দেখা যায় স্মাইল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন হাসপাতালের সিঁড়িতে। শহীদ স্মাইলের স্ত্রীর মামলায় বলা হয় দুপুর 3টা নাগাদ তিনি পুলিশের ছোড়া গুলিতে আহত হন। যমুনার হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায় রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের দরজার সামনে পড়ে আছে স্মাইল। 19 জুলাই আন্দোলন চলাকালে সহায়তার আশায় হাসপাতালে শরণাপন্ন হন রিকশা চালক স্মাইল। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চান। 2 ঘন্টার বেশি সময় সেখানেই পড়েছিলেন সে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আরেকটি ভিডিওতে দেখা যায় হাসপাতাল থেকে কেউ আহত স্মাইলকে ভেতরে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সে সময় এলোপাতাড়ি গুলি ছোড়া হলে সরে যান সাহায্যকারীরা। অবহেলার অভিযোগে শুক্রবার 5 আসামিকে গ্রেফতার করে পুলিশ। আজ তাদের এজলাসে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যারা 15 বছর ধরে ছাত্রদলের সংগ্রামে অস্বীকার করে নতুন ইতিহাস তৈরি করতে চায়, সেই ইতিহাস ডাস্টবিনে নিক্ষেপ করবে ছাত্রদল। বিকেলে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এই কথা জানায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সফলতা কুক্ষিগত করতে চায়। ক্ষমতা পাকাপোক্ত করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে নেমেছে একটি পক্ষ। ধৈর্যের সাথে ছাত্রদল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হুঁশিয়ারি দিয়ে সংগঠন নেতারা আরও বলেন, শুধু দায়সারা নিষিদ্ধ নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্রত্ব বাতিল ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি 5 আগস্টের পর ছাত্রদলের প্রথম একক কর্মসূচি। খনি সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের
যে নেতৃবৃন্দরা গোপন তৎপরতার মাধ্যমে যে সংগঠন ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা করার পায়তারা করছে। ছাত্রলীগকে বিচারের মুখোমুখি করতে চাই, তাদের সাজা নিশ্চিত করতে চাই। পালিয়ে যাওয়ার পরও তাদের দোষরা কিন্তু এখনো বিভিন্ন জায়গা থেকে গিয়েছে এবং তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই কারণে আমরা আজকে যে আমাদের কর্মসূচি আছে যে মার্চ ফর জাস্টিস, আমরা চাই তাদের সঠিক বিচার হোক। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। 23 জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে মতামত নেওয়া হচ্ছে। 23 জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে। জন আকাঙ্ক্ষা পূরণে প্রশাসনিক কাঠামো সংস্কারের এখনই সময়। ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সেমিনারে এমন মত দেন আলোচকরা। তারা বলেন, বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ দরকার। যদিও এ লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন তাদের সঙ্গে বৈঠক করেনি বলে জানান 25 ক্যাডার কর্মকর্তারা। প্রত্যাশিত সংস্কার না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনারের আয়োজন করেন 25 ক্যাডারের প্রতিনিধিরা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। দাবি করেন, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। নির্বাচনের পরে যেটা সমস্যা করেছেন, নির্বাচনের বিনিময়ে সেটাকে আমরা মেনে নিব? তাহলে উপসচিব বা তদন্ত পদ কিভাবে অ্যাডমিন ক্যাডারের পদ হলো? প্রচলিত মর্যাদাক্রম বা ওয়ারেন্ট বা প্রিসিডেন্স সংশোধনের প্রস্তাব দেন প্রবন্ধকার। বক্তারা অভিযোগ করেন, ক্ষমতা কেন্দ্রীভূত করতে গুচ্ছ ক্যাডার চালু করার ষড়যন্ত্র চলছে। বৈষম্য নিরসনে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও তোলেন তারা। সকলকে সমন্বয় করে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করা, যে কমিশনের মাধ্যমে রাষ্ট্র ফোকাস করবে যে আসলে তাকে কোথায় প্রমোশন করা দেওয়া যায়, কোথায় দেওয়া যায় না। আমরা চাই মেধা, যোগ্যতা এবং পদোন্নতি এটা একটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে সেটা যে সুযোগ পায় সেই যাবে, অসুবিধা তো। একজন ডাক্তার তো অবশ্যই চায় তার নৈতিক দায়বদ্ধতা থেকে সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু কেন হয় না? কারণ নীতি নির্ধারণের উপরে বসে রয়েছেন একজন অ্যাডমিন ক্যাডার। আমার কাছে এই যে বিরাট একটা আছে, কে কোথায় ফেসবুকে কি লিখেছিল সবের ভিতরে আছে, কিন্তু তারা কি লিখেছে আর আমার ক্যাডারের সদস্যরা কি লিখেছে, তারা সাসপেন্ড হয় না, আমাদের ক্যাডারের সদস্যরা সাসপেন্ড হয়। বক্তারা বলেন, আমলাতন্ত্রের সংস্কার না হলে কোনো সংস্কারে কাজ হবে না, জনগণ কাঙ্ক্ষিত সেবাও পাবে না। আপনাদের এই আন্দোলন আসলে সার্বিকভাবে দেশের জনগণের জন্য আন্দোলন, এবং এই জনগণের আন্দোলনের জন্য আপনি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আপনারা যুক্ত হন। ফিশারিজ, লাইভ স্টক, শিক্ষা সবই তো ওরা বসে আছে। ওরা আপনাদেরকে শোকজ করতে, সাসপেন্ড করতেছে, কিন্তু ওরা যে আন্দোলন করলো সেক্রেটারিয়েটে, ওদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেই। এই ডিসিরা হচ্ছে 300-400 কমিটির প্রধান। তারা যখন একটা নির্দেশনা দেয়, ওই জেলার কোনো কর্মকর্তার কোনো ক্ষমতা নাই ওই ডিসির কথার বাইরে যায়। বিবিপাড়া যেটা কানাডাতে, সেখানে যতজন ব্যবসায়ী আছেন তার চেয়ে বেশি ইদানিং বাড়ছে আমলাদের সংখ্যা। কারণ ওটাই যে বিপুল পরিমাণ দুর্নীতির সুযোগ তারা পান। সেমিনারে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে উপনিবেশিক কাঠামো পরিবর্তন করার এখনই সময়, এজন্য সবার ঐক্য দরকার। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের জায়গা থেকে শুরু করে পুরো কাঠামোগত পরিবর্তনটা আনা, যাতে করে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা দেশপ্রেমিক, দক্ষ এবং জনগণকে সেবাদানকারী একটা এই রাষ্ট্র পরিচালনার কাঠামো গড়ে ওঠে। 25 ক্যাডারের এই পরিষদ থেকে দাবি তোলা হয়, সব সেক্টরের পরিকল্পনা ও নীতি নির্ধারণে সংশ্লিষ্ট সেক্টরের তফসিলভুক্ত পদ থেকে অন্য ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। যোগাযোগ করেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনায় রয়েছে সরকারের সমন্বয়হীনতা। এ কারণেই মূল্যস্ফীতি বাড়ছে, এমন অভিযোগ তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন করে ভ্যাট আরোপে উদ্বেগ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, আরোপিত কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও বাড়াবে।
বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। সম্প্রতি উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই 100টিরও বেশি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরোপ এবং কিছু পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, এর ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে মূল্যস্ফীতি, ব্যাংক থেকে টাকা তোলার হার কমবে, পারিবারিক সঞ্চয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে, অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যা মূল্যস্ফীতি বাড়াবে। এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে, আরেক মন্ত্রণালয়ের অধীনে সংস্থা তা আটকে দিচ্ছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। আওয়ামী লীগ আমলের লুটপাটের অর্থনীতির প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার এই পদ্ধতি জনগণের জন্য কল্যাণকর নয় বলে মনে করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে। পরিণতিতে জাতীয় দরিদ্রের হার পুনরায় 40% পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যে নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা উচিত ছিল জানিয়ে ভুল নীতিমালা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। বেশ কিছু পরামর্শও তুলে ধরেন তারা। যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার, তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে, সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে। এই জন্য আমি বারবার বলছি, এই পুরো জিনিসটা একটা ইন্টেরিয়াম ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল। ওই বিজনেস অ্যাজ ইউজুয়াল আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে প্রায় 20% খরচ কমানো সম্ভব। দ্রুত নির্বাচনের দিকে গেলে অনেক সমস্যার সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। তাদের মতে নির্বাচিত সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ থাকে। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বুধবার হামাস ইসরায়েল চুক্তির পর এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 117 জনে। খান ইউনিসে ব্যাপক হামলা চালানো হয়েছে। দূর থেকেও দীর্ঘ সময় কালো ধোঁয়া দেখা গেছে অঞ্চলটিতে। কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাঁবু লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে সেনারা। মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় ফিলিস্তিনিরা। এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি, তাই অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় 15 মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে 46,700-র বেশি মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার 22 লাখ বাসিন্দার প্রায় সবাই। যুদ্ধবিরতি